চেম্বারে বাচ্চাটা খুব ডায়রিয়া হচ্ছিল, বড় বাচ্চা 4 বছরে, ঠিক আছে, তো খুব ডিহাইড্রেটেড ছিল, কিন্তু বাচ্চাটা টনটনে জ্ঞান আর হেভি পাকা মেয়ে, ঠিক আছে। আমি বলছি দেখো ও যখন বমি করছে তাহলে হচ্ছে না, তাহলে ভর্তি করতে হবে। ও হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে প্রথমে বলছে আমি ভর্তি হবো না, হ্যাঁ হবো না, তা হবো না, তারপর ভর্তি হয়েছে। তো আমি রাত্রিবেলা গিয়ে রাউন্ড দিতে গেছি, তখন ওর মা এসে গল্প বলছে ডাক্তার জানেন কি হয়েছে, ও ভর্তি হতে চাইনি। কেন? বলে এটা তো ডক্টর অর্পণ সাহার জায়গা নয়, আমি ওনাকে ছাড়া চ্যানেল করবো না, ওনাকে ছাড়া করবো না, মা আমাদের নিয়ে চলো, আমরা ভুল জায়গায় চলে এসেছি। তারপর যখন ভর্তি করে নিয়ে যাচ্ছে বলে ও শিট, আমি কোথায় চলে এলাম, ভুল জায়গায়। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আক্সলেপিয়া হেলথ পডকাস্টের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলবো তার কাছে একেবারে খুদে পুচকেরা যেতে একটুও ভয় পায় না। যে সময় দাঁড়িয়ে বাবা মার ভীষণ চিন্তা থাকে তার ছোট্ট সোনাটিকে ইনজেকশন দেওয়ার পরে ঠিক কিভাবে তারা রিয়্যাক্ট করবে, সেই ভয়ঙ্কর কান্না কাটি হুলস্থুল বাড়িতে, এক্ষেত্রে কিন্তু পুরো উল্টো। আর আপনারা যদি এই মানুষটার ভিডিওগুলো দেখেন আপনারা রীতিমতো হতবাক হয়ে যাবেন। একেবারে কখন পুচকেটাকে ইনজেকশন দিয়ে দিচ্ছেন সেটা বোঝা যাচ্ছে না, পুচকেটা খিলখিল করে হাসতে হাসতে ঢুকছে আর সেই সঙ্গে সঙ্গে যখন বেরোচ্ছে তখন একেবারে বিন্দাস মুডে। মানে এই যে কথাগুলো বলছি, শুধু এই কথাগুলোই তার স্পেশালিটি এরকমটা কিন্তু নয়, তার সঙ্গে তিনি সদ্য মায়েদেরকে এবং যারা একেবারে ক্ষুদে সদস্যদের বাবা মায়েরা রয়েছেন তাদেরকে এমন বিশেষ কিছু গাইড টিপস দেন যেগুলো দেখলে বা শুনলে আপনাদের সববার কিন্তু মন ভালো হয়ে যাবে। আজকের এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন, আর আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, আক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজে গিয়েও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছেন কার কথা বলছে। যদি আপনারা চিনতে না পারেন, আমার সঙ্গে আজকে আলোচনায় রয়েছে নতুনভাবে চিনে নিন আমাদের শহর কলকাতার এবং গোটা পশ্চিমবঙ্গের বলা যায় বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অর্পণ সাহা। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে আক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। থ্যাংক ইউ এখানে ডাকানোর জন্য। খুব এক্সাইটেড আজকের এই পডকাস্টে। আমরাও ভীষণ এক্সাইটেড, টিম আক্সলেপিয়া ভীষণ এক্সাইটেড যে আপনাকে আমাদের এই আলোচনায় আমরা পেয়েছি। আর সবার আগে যে প্রশ্নটা করব, আপনি কেমন আছেন আগে বলুন। আমি তো খুব ভালো আছি। আর এই যে আপনার মানে ভিডিও তৈরি করার একটা জার্নি এবং বাচ্চাদেরকে নিয়ে তো আমরা প্রচুর ভিডিও আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে দেখে নিই, তো সেক্ষেত্রে বাচ্চারা যে ভয়টা পায় ইনজেকশন ভ্যাকসিনেশন মানে বাবা মায়েদের চিন্তার কোনো শেষ নেই। আপনি এই যে নতুন ট্রিক্সটা তৈরি করেছেন এর পিছনের আসল কারণটা কি? এটা কিছু নতুন ট্রিক্স নয়, এটা আগেও অনেকে করেছে। বেসিক্যালি বাচ্চাদেরকে না ফলো করছি না, ডেফিনেটলি উই আর ইন্সপায়ার্ড ফ্রম দেম। আচ্ছা, যদি লোকজন কেউ কিছু করে থাকতে পারে তাহলে সবাই সেটা করতে পারে, আর এটা কিন্তু বড় কিছুনেই। আর সবকিছুর মধ্যে কিন্তু একটা সায়েন্স আছে। যদি ভালো করে দেখেন, বেশিরভাগ সময় যখন 6-7 মাসের বাচ্চারা থাকে এদেরকে না খুব ভালোভাবে ভোলানো যায়, এদেরকে পটানো যায়, এদেরকে ডাইভার্ট করা যায়, আর সেই সুযোগে ইনজেকশন দেওয়া যায়। এটা বেসিক্যালি বাচ্চাদের দেওয়া যায়। হ্যাঁ, একটু বড় যারা হয়ে গেছে, একটু বড় যারা 1 থেকে 4 বছর, ওরা আগে থেকেই ভয় পেয়ে যায়। আর যে জিনিসটা আগে থেকে কেউ ভয় পেয়ে যায় তাকে দেওয়াটা প্রায় মুশকিল। ওদের ক্ষেত্রে কি করেন? ওদের ক্ষেত্রে সবসময় তো ওরকম দেওয়া সম্ভব হয় না, চেষ্টা করা হয়। বাট যারা একটু বড় বাচ্চা, মানে ধরুন 4 থেকে 6 বছর বয়সে বাচ্চা, তাদেরকে না বুঝিয়ে বাজিয়ে দেওয়া যায় যে আমি তোমাকে ইনজেকশন দেবো, তোমার কিন্তু ব্যথা লাগবে না। দেখো এই ভিডিওটা দেখো, বলে আমার পুরোনো কিছু ভিডিও স্টক দেখিয়ে দিই যে এই ভিডিওটা দেখো কি সুন্দর, দেখো গান গাইতে গাইতে করেছো, তুমি এরকম গান গাইতে গাইতে করো, বা হচ্ছে কোনো কবিতা বলো, আমি তার মাঝখানে ইনজেকশন দিয়ে দেবো। আরেক কিছু লোভ দেখানো হয়, দেখ তুই যদি এরকম ভাবে করতে পারিস তোর ভিডিওটা সবাই দেখবে, সবাই তোকে স্ট্রং বলবে, তোকে সবাই বাহবা দেবে, বল তুই করবি কি করবি না, মোটিভেশন করে আলাদা ট্রিক্স। আর একটুখানি বার্গেনিংও চলে, ঠিক আছে। তারপর আমরা যখন ওকে বলি যে একটা গান গাও, একটা করো, কিছু একটা করো, দেখবে বড় বাচ্চা যারা আছে 5-6 বছরের বাচ্চা, তাদেরকে টুকুস করে দিয়ে দিই, তারা বুঝতেও পারে না, আর তারা খুব কিন্তু এনজয় করে ওরকম ভাবে। ওই যে মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল, অনেকটা রিল্যাক্স হলো। আর যে বেশিরভাগ যত ভিডিও দেখবেন ফেসবুক বা ইউটিউব বা যে কোনো জায়গায়, সব কিন্তু 6-7 মাসের বাচ্চা। কেন ওই বয়সে বাচ্চাদের স্ট্রেঞ্জার অ্যাংজাইটি থাকে না। যখনই 9-10 মাস হয়ে যায় না, বাচ্চারা হচ্ছে যে অচেনা কাউকে দেখলেই সে ভয় পেয়ে যায়। আর এটা একদিক দিয়ে ভালো, কারণ এটা হচ্ছে নিজেদের আইডেন্টি বিল্ড হয়। আর ওই 5-6 মাসের বাচ্চা যারা আছে, যারা সদ্য বসতে শিখেছে, খেলনা নিয়ে খেলতে শিখেছে, তাদেরকে ডাইভার্ট করা কিন্তু খুবই ইজি।
আর এখন কিছু কিছু স্প্রেও পাওয়া যায়, যেই স্প্রেগুলো দিলে হচ্ছে একটু স্লাইটলি অবশ হয়, বাট এটা পুরোপুরি টেকনিকের উপর ডিপেন্ড করে। মানে আপনি কতটা ওকে ভুলিয়ে ভালিয়ে ওটাকে বলছেন বা ওকে ওরকম ভাবে করছেন, সে সেরকম ভাবে রেসপন্স করবে। তাকে একটু হাসাতে হবে। এবার কিছু প্রিরিকুইজিট আছে, বাচ্চা যেন ঘুম ভালো হয়ে থাকে, বাচ্চা খাওয়া দাওয়া করে এসছে ফ্রেশ মাইন্ডেড, কিন্তু ঘুম পাচ্ছে বাচ্চা মনে হচ্ছে তখন কিন্তু এমনি কান্নাকাটি করবে। মানে বেসিক্যালি নন অ্যাপ্রিহেন্সিভ। হ্যাঁ, আগে থেকে ঘ্যান ঘ্যান করা থাকলে কারোর ক্ষমতা নেই যে তাকে ভ্যাকসিন দেওয়া। আরেকটা হচ্ছে সব ভ্যাকসিন কিন্তু পেনফুল হয় না, মানে সব ইনজেকশন ব্যথা দেবে না, বাচ্চার মায়েরাও ব্যাপারটা জেনে নিন। যেমন কিছু কিছু ভ্যাকসিন যেগুলো চামড়ার তলায় দেওয়া হয়, যেগুলো সাবকিউটিনাস ভ্যাকসিন বা যেগুলো লাইভ ভ্যাকসিন, ওইগুলো পেন হবেই, কারণ চামড়ার তলায় নার্ভ থাকে, ঠিক আছে। এবার মাসেলে যেগুলো আমরা দিই সেগুলো বেশিরভাগ সময় ব্যথা হয় না। এবার আপনার সবাই নিশ্চয়ই টিটেনাসের ইনজেকশন নিয়েছেন, আপনি খেয়াল করে দেখুন নিডিলের যা না ব্যথা লাগে তার চেয়ে হচ্ছে যে ইনজেকশনে পুশ করতে কিন্তু বেশি লাগে, ঠিক আছে। তো ওটা ইনজেকশনের কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে। মানে সমস্ত, ইভেন আমিও দেখেছি যে একই ভ্যাকসিন 2-3টে ব্র্যান্ড ট্রাই করে একটা পার্টিকুলার ব্র্যান্ডে কিন্তু ওটা কম ব্যথা হচ্ছে, আচ্ছা, তো সেইভাবে ইউজ করা। কারণ দেখুন আমরা টিপস অ্যান্ড ট্রিক্স করে বা বাচ্চাকে ডাইভার্ট করে ইনজেকশনের ড্রিলটা হয়তো ঢুকিয়ে দিলাম, কিন্তু পুশ করতে গেলে যে ব্যথাটা হয় সেটা কিন্তু অল্প বিস্তার সব ভ্যাকসিনেই হয়, কিছু কিছু ব্র্যান্ডে বা কিছু কিছু পার্টিকুলার ভ্যাকসিনে কম হয়। তো বেসিক্যালি এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স বা বলতে পারেন সায়েন্স, যেটা দেখে আমার ইভেন আমি সত্যি কথা বলতে হচ্ছে যে ইমরানকে তো সবাই চেনেন, ও তো ভিডিও দেখেছে, ঠিক আছে। তারপরে অনেক আরো ডাক্তার সেই জিনিসটা করতে পেরেছে, তো তখন আমি ভাবলাম আপনি একজন, হ্যাঁ, তখন একটা ভাবলাম যে কিছু না কিছু তো একটা উপায় আছে। তো তাদের ভিডিও দেখলাম, ইমরানকে যদি ভালো করে দেখেন যে ও টর্চ নিয়ে বাচ্চাকে চকলেট নিয়ে ভোলায়, তো বেসিক্যালি তো বেসিক্যালি দিস থিং আই হ্যাভ মাস্টার্ড ইন লাস্ট 1 to 2 years। আর এটা আমরা সব পিডিয়াট্রিশিয়ান অল্প বিস্তার চেষ্টা করলে ঠিক পারবে। এটা একটা আমি আজকে যে টিপস এন্ড ট্রিক্স বললাম, অন্যান্য পিডিয়াট্রিশিয়ান আশা করি সবাই পেরে যাবে, মানে হেল্প পাবে। আর এটা খুব আমরা খুব এনজয় করে, প্লাস সবার একটা ভয়ের বিষয় না ভ্যাকসিন ওরকম ভাবে, মানে এটা খুব মানে ইজি। দুটো এজ গ্রুপ বললাম, একটা 6-7 মাসের বয়স, আর একটা হচ্ছে বড় বাচ্চাদেরকে, এদেরকে খুব মজা করে ভ্যাকসিন দেওয়া যায়। আচ্ছা স্যার, এক্ষুনি আপনি একটা স্প্রের কথা বললেন যে অনেক সময় বাচ্চাদের দিতে হয়, এই স্প্রেটার কি কোনো সাইড এফেক্ট ভবিষ্যতে হতে পারে? কিছু না, স্প্রে ওটা যে আছে এমনি দেখুন আমরা স্পিরিট কটন দিয়ে মুছি ওরকম ভাবে, বাট কিছু কিছু লিগনোগেন স্প্রে দিয়েও অনেকগুলো পাওয়া যায়, সেইগুলোতে একটু কম ব্যথা হয়। বাট এরকম নয় যে স্প্রেটার জন্যই ম্যাজিক হয়ে যায়, এরকম ব্যাপারটা ভাববেন না। এমনি আমরা স্পিরিট কটন দিয়ে করলেও ওটাই আসে, মানে ওইগুলো হচ্ছে অ্যাড অন মানে জিনিস। যেমন ধরুন রেস্টুরেন্টে আপনি খাবার খেতে যাচ্ছেন, কিছু এক্সট্রা ফ্লেভার টিপস দেয় যেটা একটুখানি হয়তো করে, বাট 95% হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, আর 5% হয়তো এই আনুষঙ্গিক জিনিসপত্রগুলো থাকবেই ওরকম ভাবে। একদম, আমরা বেশ মজা করে গল্প করতে করতে একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জেনে নিলাম। স্যার, এবার একটা সিরিয়াস কথা হচ্ছে, বাচ্চা কাঁদছে, প্রত্যেকটা বাবা মায়ের, বিশেষ করে একদম ছোট যারা সদ্যজাত তাদের মা বাবাদের অভিযোগ থাকে বাচ্চা কাঁদছে, এবং কেন কাঁদছে তারা বুঝতে পারছেন, কারণ বাচ্চারা তো আর কিছু বলতে পারছে না, খিদে পেলেও কাঁদছে, ঘুম পেলেও কাঁদছে, ভ্যাকসিনেশনের পরে ব্যথা হলেও কাঁদছে, পটি করে ফেললেও কাঁদছে, সমস্ত কিছুতেই কাঁদছে শুধু। এবার কোন কান্নাটা কিসের জন্য বাবা মায়েরা? এটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন, ঠিক আছে। এটা খুব ভালোভাবে বলছি আমি, হ্যাঁ একটু বুঝিয়ে বলুন। ইউজুয়ালি 6 মাসের নিচে বাচ্চাদের এই বাবা মাদের এই প্রবলেমটা হয়, কারণ ওরা বুঝতে পারে না যে এক্স্যাক্টলি কি কারণে বাচ্চারা কাঁদছে। বাচ্চারা 6 মাসের নিচে বাচ্চারা বা সদ্যজাত যারা বাচ্চারা আছে, প্রধানত দুটো কারণে কাঁদে। একটা হচ্ছে একাকিত্বের জন্য কান্না, মানে বাচ্চাকে কোলে নিলেন চুপ করে গেল, বিছানা রাখছেন কান্নাকাটি করছে, এটা ইউজুয়ালি বিলো 2 মান্থসের বাচ্চাদের হয়। অনেকে ভাবে যে কোলপ্রিয় কান্না। প্রথমে বুঝতে হবে জন্মের পরপর কিন্তু বাচ্চাদের ভিশন অতটা ডেভেলপ থাকে না, ওরা কিন্তু খুব ভালো করে দেখতে পারে না, আবছা দেখতে পারে। তাহলে ওরা সেন্সেসগুলো পায়, মায়ের যে কোল, তার যে একটা গরম ভাব আছে, মায়ের যে হার্টবিট, মায়ের যে স্মেল বা বুকের দুধের যে গন্ধ, এইগুলো বাচ্চাদেরকে একটা কমফোর্ট ফিল দেয়। তো এই বিছানায় রাখছি, কোলে নিচ্ছে, কাঁদছে, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার নেই, এটা হচ্ছে কোলপ্রিয় কান্না, এটা অ্যাবসলিউটলি নর্মাল। এটা বেসিক্যালি 2-3 মাসের পর থেকে আস্তে আস্তে চলে যায়। এবার অনেক বাবা মাদের প্রবলেম হয়, ডাক্তার তাহলে আমাকে ছাড়া তো থাকছেই না। এবার সত্যি কথা বলতে হচ্ছে যে মায়ের কোল যে চাই তা নয়, অনেক সময় বাবা মার কোল বা হচ্ছে কোনো অন্যান্য মানুষ, কমফর্ট জোন। দেখো ও ভালো করে কানে শুনতে পায় ঠিকঠাক,
চোখে সেরকম দেখতে পায় না, কিন্তু ওর ফিলিংস গুলো পুরো ডেভেলপড আছে। তো এর জন্য এই যে কমফোর্ট ক্রাই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবেন, যে কোনো কান্না যদি ভোলালে ভুলে যায়, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা একটা মেজর কারণ। 2 নম্বর হচ্ছে যে কোনো ডিসকমফোর্টে বাচ্চা কাঁদতে পারে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সব কটা কান্না চেনা যায়, ঠিক আছে? এক রকম দেখতে হলেও তার আগে পরে কিছু জিনিসপত্র আছে। যেমন ধরুন, প্রথমত হচ্ছে যে কমনলি বাচ্চারা কাঁদে হচ্ছে যে পেচ্ছাপ করার আগে বা হিসু করার আগে। এটা কেন হয়? এই জিনিসটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে বাচ্চাদের ব্লাডারের সাইজ খুব ছোট থাকে। আচ্ছা। ওদের যখন ট্যাঙ্কি ফুল হয়, ব্লাডার ফুল হয়, ওরা পেন সেন্সেশন পায়, আর তারপর ওর হিসু হয়। মানে ওরা আমাদের মতন নয় যে যখন চাইবো আমি হিসু করে নিতে পারবো। ওদের ব্লাডার ডেভেলপ এরকম ভাবে হয়েছে যে ব্লাডারটা ফুল হবে, ব্যথা হবে, আর তারপর পেশাব হবে। ঠিক আছে, যখনই বাচ্চার ব্লাডার ফুল হচ্ছে করে একটা ডিসকমফোর্ট দেবে, তারপর যেই হিসু হতে শুরু করলো তখনই দেখবেন যে বাচ্চা খিলখিলিয়ে আসছে। ঠিক আছে। 2 নম্বর, পটি করার সময় কান্নাকাটি করতে পারে। আর পটি করার আগে কোত পাড়া বা সেই জিনিসগুলো ওই রকম একটা আলাদা কান্না, সেটাও বোঝা যেতে পারে। বা হিসু পটি করে ডিসকমফোর্টেবল পজিশনে আছে বাচ্চা, তার জন্য বাচ্চারা কাঁদতে পারে। বাচ্চারা খিদের জন্য কাঁদতে পারে, কিন্তু তার আগে কিছু সিগন্যাল দেয়। খিদের কান্নাটা পুরোপুরি আলাদা। প্রথমে বাচ্চা যখন খিদে পায় কিছু আর্লি ক্লুজ দেয়। আর্লি ক্লুজ মানে হচ্ছে বাচ্চা খিদে পেলে আগে নিপিলটা খোঁজে, মানে কোন দিকে ব্রেস্টে আছে, ওরা দেখতে পায় না তো ভালো করে, ওরা সাইডে সাইডে খুঁজতে থাকে। আর একটু খিদে পেলে কি মানে চকম চকম করে আওয়াজ করে। আর একটু খিদে পেলে দেখবেন যে আঙুল চুষছে বা জামা কাপড় খাচ্ছে, বা আর একটু খিদে পেলে তখন কান্নাকাটি করে। এবার কান্নাকাটির স্টাইল আছে, সেটা হচ্ছে যে প্রথমে একটুখানি সিগন্যাল দেবে যে আমার খিদে পেয়েছে, বলে কিছুক্ষণ গ্যাপ দিল, তারপর তারপর ঠিক আছে, এই এও টাইপের একটা কান্না যেটা কিছুটা ফ্রিকোয়েন্সিতে আছে। এবার আপনি পাত্তা দিচ্ছেন না, তো ওই ফ্রিকোয়েন্সিটা কম হবে, মানে ঠিক আছে, তারপর ফাটিয়ে কাঁদবে, তারপর কখনো খিদেটাকে কান্নাকাটির পর্যায়ে নিয়ে গেলে চলবে না। যখনই খিদে কান্নাকাটি পর্যায়ে চলে যাচ্ছে তখন বাচ্চা কনফিউজড হয়ে যাচ্ছে যে আমি খাবো না আমি কাঁদবো, তখন ভোলাতে হয়, ভুলিয়ে তারপর খাওয়াতে হয় বা খাওয়াতে হয়। আচ্ছা। আরেকটা হচ্ছে, মানে একটা কথা হচ্ছে যে সব কান্না মানেই কিন্তু খিদের জন্য নয়। খিদের কান্নাটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর প্রত্যেক কটা মানা অল্প অল্প করে বুঝে যায় যেটা খিদের জন্য হচ্ছে, এটা হিসু করেছে, এটা পটি করেছে, আর একটা রিদিম আছে। ধরো বাচ্চা বুকে দুধ খেলো, ও পেটটা ফুল হলো, ওর ইউরিন হলো, মানে একটু পরে একটু করবে, মানে হিসু করবে। তারপর ধরো পটির একটা শিডিউল হয়ে যায়। আর একটা যখন এই সেম জিনিস খুব একটা ভালো মা যখন অবজার্ভ করে, ও বুঝে যেতে পারে যে এটা এর জন্য কাটছে। একদম। এরপরে হচ্ছে যে পেটে ব্যথা কান্না, যেটা সব বাবা মার নাইটমেয়ার। ঠিক আছে, এটা চেনার উপায় হচ্ছে যে যখন বাচ্চাদের পেটে ব্যথা হয়, ইউজুয়ালি এটা 3 সপ্তাহ পর থেকেই হয়। আচ্ছা। কি করে বুঝবেন পেটে ব্যথা? না, চিৎকার করে কাঁদবে, মানে মানে হাত মুঠো করে, মুখ লাল করে, পা সোজা করে দেবে বা পা বুকের দিকে টেনে দেবে। আর এই কান্নাটা ভোলালেও ভুলবে না। মানে কেউ মনে হবে পেটে ব্যথার জন্য, যে কান্না ভোলালেও ভুলছে না, কোনো কিছু কারণ পাচ্ছেন না, আর যে সিমটমস গুলো বললাম এইগুলো যদি থাকে, তার মানে বুঝতে হবে যে আপনার বাচ্চার পেটে ব্যথা হচ্ছে। এছাড়া বাচ্চারা অনেক কারণে ঘুম পেলেও কাঁদে। হ্যাঁ, বাচ্চা ঘুম পেলে দেখবেন যে অনেক সময় আর্লি ক্লুজের মধ্যে হচ্ছে, ঘুমেরও আর্লি ক্লুজ আছে, হাই তুলতে পারে, বা একটুখানি চোখ রগড়াতে পারে, বা বাচ্চা অন্যদিকে তাকাচ্ছে, একটু স্ট্রেচিং করছে, এই জিনিসগুলোর জন্য। ঠিক আছে, এছাড়া যে কোনো ডিসকমফোর্টেই বাচ্চারা কাঁদতে পারে। এবার এইগুলো হচ্ছে কমন ডিসকমফোর্ট। এবার কোনো কিছুতে যখন মেলাতে পারা যাচ্ছে না, ঠিক আছে, তখন আমাদের অন্যান্য কারণগুলো ভাবতে হয় যে কানে ব্যথা হচ্ছে কিনা। কানে ব্যথা চেনার ইউজুয়ালি কানে ইনফেকশন ছোট বাচ্চাদের খুব হয়, মানে ধরুন এই 3 মাস 4 মাস থেকে 2 বছরের মধ্যে। আর এই বয়সে বাচ্চারা বলতে পারে না। ঠিক আছে, কানে ব্যথা হলে বাচ্চারা যারা বলতে পারে না, তারা যে জিনিসগুলো করে সেটা হচ্ছে যে ধনুকের মতন না বেঁকে যায়, মানে বিছানার মধ্যে ধনুকের মতন যেন পা দিয়ে অনেক সময় মাথা নাড়ায়, এরকম মাথা নাড়ায়। কিছু কিছু বাচ্চারা কানে হাত দিতে পারে, বা আপনারা এই কানের যে ট্রেগাস আছে এই জায়গাটা চিপে দেখতে পারেন। যদি দেখছেন এই জায়গাটা চিপলেই বাচ্চা কেঁদে উঠছে, তার মানে এটা কানে কোথাও একটা সমস্যা, কানে একটা ব্যথা হতে পারে। আর এর সাথে কানে ব্যথা কিন্তু ভাইরাল ইনফেকশন দিয়ে হয়, নাক বন্ধ থেকেই হয়।
ওই জন্য তার সাথে সর্দি কাশির একটা ইতিহাস থাকবে, একটা নাক বন্ধের ইতিহাস থাকবে। এছাড়া যে কোনো ডিসকমফোর্টেই বাচ্চারা কাঁদতে পারে। জাস্ট খেয়াল রাখতে হবে যে কান্নার আগে পরের ইভেন্টগুলো কি কি হচ্ছে, সেইগুলোকে সব মিলিয়ে আপনাকে একটা অ্যানালিসিস করতে হবে। আর যে কোনো মা যারা হচ্ছে যে রেগুলার বেসিসে বাচ্চাকে খুব ভালো করে অবজার্ভ করছে, তারা বুঝতে পেরে যাবে যেটা বাচ্চারা খিদের জন্য কাঁদছে, মানে পেটে ব্যথার জন্য কাঁদছে, নাকি অন্য কোনো কারণে কাঁদছে। তো ইটস ভেরি সিম্পল, আর এটা বোঝা যায় ওরকম। স্পেশালি যারা ছোট বাচ্চা, যারা বলতে পারে না, আর যারা বড় বাচ্চা তারা তো কথা বলতে পারে, তারা বলতে পারবে এই জিনিসটা সেরকম ভাবে সেখান থেকে গেস করতে পারে, তারা তো বলতে পারবে একদম। দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই যে বাবা মায়েদের প্রচুর অভিযোগ থাকে যে বাচ্চা সবসময় কাঁদছে এবং কেন কাঁদছে তারা অনেক সময় বুঝতে পারেন না, স্যার কিন্তু খুব সুন্দর কয়েকটা টিপস বলে দিলেন, যেগুলো ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ক্ষুদে সদস্যটা ঠিক কেন কাঁদছে। এবার একটা কথা বলি স্যার, এই কান্নার সঙ্গে তো একটা খাওয়ার সম্পর্ক জড়িয়ে রয়েছে। নতুন মায়েদের বহু প্রশ্ন থাকে ব্রেস্ট ফিডিং এর বিষয়ে। আমি কয়েকটা সহজ কথা আপনার কাছ থেকে জানতে চাইবো। বাচ্চাকে কখন ব্রেস্ট ফিডিং করাতে হবে, কতক্ষণ করাতে হবে, এবং করানোর সময় কোন কোন ব্যাপার খেয়াল রাখতে হবে? আচ্ছা, খুব সহজে দর্শকদের উদ্দেশ্যে বলুন। প্রথমত 6 মাসের নিচে সব মায়েদেরকে ব্রেস্ট ফিডিং করানো উচিত। 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া বা অ্যাজ পার ডিমান্ড বাচ্চাকে ব্রেস্ট ফিড করা উচিত। ডিমান্ড মানে কি, যে বাচ্চা খিদের জন্য যে সিগন্যাল গুলো দেয়, যেটা আলোচনা করলাম, চকম চকম করা, আঙুল চোষা, বা হচ্ছে মুখ টুক ঘুরিয়ে নেওয়া, এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে আমার খিদে পেয়েছে। তো কখনো খিদেটাকে কান্নাকাটির জায়গায় না নিয়ে গিয়ে আর্লি ক্লুজ দেখেই খাওয়ানো উচিত। আমরা বলি সাধারণত 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া, বাট এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। প্রথম 2 সপ্তাহ আপনি ঘড়ি দেখে 2-3 ঘন্টা খাওয়াতে পারেন, বাট তারপর থেকে কিন্তু ব্রেস্ট ফিডিং শুড বি অলওয়েজ অন ডিমান্ড অ্যাজ পার বেবি। ধরুন 2-3 মাস হয়ে গেছে বাচ্চা, অনেক সময় আমরা প্রায় চেম্বারে কমপ্লেন পাই, স্যার ও রাত্রিরে 4 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে, ওকে কি ঘুম থেকে ডেকে উঠে খাওয়াবো? আনসার হচ্ছে না। যদি ঘুমের ঘোরেও সিগন্যাল দেয়, অনেক সময় এরকম হয় বাচ্চারা ঘুমের ঘোরেও চমচম করছে, এই করছে, তখন ঘুমের ঘোরেও খাওয়াতে পারেন। এটাকে বলে ড্রিম ফিডিং, মানে ঘুমের ঘোরেই বাচ্চারা খাচ্ছে। এটা একটা অ্যাডভান্টেজ আছে যে বাচ্চার ঘুমটাও নষ্ট হলো না, বাচ্চা ফিডও করে নিলেন, আপনি ঢেকুর তুলে নিলেন। তো এক্স্যাক্টলি যদি আনসার বলেন, তাহলে 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া অ্যাপ্রক্স বা অ্যাজ পার বেবির ডিমান্ড। এরকম হতে পারে বাচ্চারা হচ্ছে কোনো সময় 2-3 সপ্তাহ ছাড়া ছাড়া 8 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়াও খেতে পারে। আচ্ছা, এর পিছনে কারণ হচ্ছে, ধরুন বাচ্চার গ্রোথ হচ্ছে, মায়ের ব্রেস্ট মিল্ক তো আপাতত সাময়িকভাবে সমানই থাকে। যখন বাচ্চা বুকের দুধে পেট ভরছে না, তখন কি করে বাচ্চারা বারে বারে ফিড করার চেষ্টা করে। এটাকে বলে ক্লাস্টার ফিডিং। মানে ধরুন আপনাকে 2 মুঠো ভাত খান, কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে 1 মুঠো, তো আপনার 1 ঘন্টা পরে আবার খিদে পাবে, একদম, তো আপনি আবার খাবেন। তখন বাচ্চারাও যদি পেট ভরে কোনো সময় না খায়, তাহলে কিন্তু ওরা বারে বারে ফিড করবে। আর এটা না 2 থেকে 3 সপ্তাহ ছাড়া ছাড়া প্রায় হয়, যেটাকে ক্লাস্টার ফিডিং বলে। আর মায়েরা ভাবে যে আমার বুকে দুধে পেট ভরছে না, তোলা দুধ দেয়। এটা ভুল করে, কারণ হচ্ছে এই বারে বারে যখন বেবি ব্রেস্ট ফিড করছে, ও মায়ের মধ্যে সিগন্যাল চলে যায় যে আমার বেবির ডিমান্ড বেড়েছে, তো অটোমেটিকলি আস্তে আস্তে দুধ বেড়ে যায়। একটা সবার মনে একটা প্রশ্ন আসবে নিশ্চয়ই, যে বুকের দুধে বাচ্চার পেট ভরছে কিনা বুঝবে কি করে? এটা বোঝার জন্য সিম্পল উপায় হচ্ছে যে 24 ঘন্টায় কতবার হিসু করছে খেয়াল রাখা। একটা নর্মাল বাচ্চা 24 ঘন্টায় 6 থেকে 8 বার হিসু করে। যদি 8 বারে বেশি হিসু করছে, তার মানে বুকের দুধে পেট ভরছে। আরেকটা উপায় হচ্ছে লং টার্মে দেখা যে বাচ্চার ওয়েট গেইন ঠিকঠাক হচ্ছে কিনা। যদি এই দুটো জিনিস হচ্ছে, তার মানে বুকের দুধে পেট ভরছে। তো প্রায় দেখি যে ক্লাস্টার ফিডিং বা বাচ্চারা ঘন ঘন খাচ্ছে বলে মায়েরা ধরে নেয় যে আমার বুকের দুধ হচ্ছে, বা অনেক সময় এরকম হয় যে দাদুদিরা এসে বলে এই ও কাঁদছে, ওর মনে হয় পেট ভরছে না, একটু তোলা দুধ দে তো একটুখানি। আর মা সে ওর নিরুপায় ভাবে সত্যি হয়তো আমার ভাব ভরছে না ওরকম ভাবে। বাট এটা বুঝতে হয় বাচ্চা যত বড় হচ্ছে ওর ডিমান্ড বাড়ছে, মায়ের সাপ্লাই কিছুটা টাইম কনস্ট্যান্ট থাকে, আর ইমিডিয়েটলি কখনো মিল্ক রাইজ হয় না, একটু টাইম লাগে সবসময়। তো 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া বুকের দুধ খাওয়াতে বলি আমরা। বুকের দুধে বাচ্চার পেট ভরছে কিনা বোঝার জন্য সিম্পল উপায় যে 24 ঘন্টা কবার পেচ্ছাপ করছে কি করছে না। একটা নর্মাল বাচ্চা 24 ঘন্টায় 6 থেকে 8 বার পেচ্ছাপ করে। যদি 8 বারে বেশি পেচ্ছাপ হচ্ছে আর অ্যাডিকুয়েট ওয়েট গেইন হচ্ছে, মানে বুকের দুধে পেট ভরছে। স্যার এবার একটুখানি বলুন, বাচ্চাদের দুধ তোলার অভ্যেস থাকে, এই ব্যাপারটা ঠিক, বা এই ব্যাপারটা নিয়ে কি মায়েদের চিন্তা করার কোনো কারণ আছে? সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে 100 জনের মধ্যে অলমোস্ট 90 to 95% বাচ্চারা দুধ তুলবে। এটা আমি বলি দুধ তোলা হচ্ছে বাচ্চাদের জন্মগত অধিকার। তবে এই ব্যাপারে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো জানতে হবে।
প্রথম জিনিস হচ্ছে যে বাচ্চারা কেন দুধ তোলে। কারণ হচ্ছে যে এই যে আমরা খাচ্ছি, এটা হচ্ছে ইসোফেগাস, যেটা ফুড পাইপ, এখানে স্টমাক থাকে, স্টমাকের উপর একটা স্টমাক আর ইসোফেগাসের মাঝখানে একটা ভালভ থাকে। এই ভালভের কাজটা হচ্ছে যে পেটের যে দুধটা যাতে ওপরের দিকে না চলে যায়, কিন্তু এই ভালভটাই তৈরি হয় অলমোস্ট 1.5 বছরে, মানে স্লোলি গ্রোয়িং। তো বাচ্চারা দুধ তুলবেই, এটা নর্মাল। মানে একটা নর্মাল বাচ্চা 10 থেকে 15 ml প্রতি করা ফিডেই আপনার দুধ তুলতে পারে, এটাকে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু কারণ নেই। তবে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন যদি দুধ অনেক দূরে গিয়ে পড়ছে, মানে একদম প্রজেক্টাইল ভমিটিং বলি, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল, এটা একটা অনেক সময় অবস্ট্রাকশনের কিছু লক্ষণ হতে পারে। যদি বারে বারে হয়, একবার হলো তার নয়। 2 নম্বর হচ্ছে দুধের সাথে যদি পিত্ত বেরোয়, মানে গ্রিন টাইপের কিছু যদি বেরোয়, তার মানে বুঝতে হবে এর মধ্যে কোনো সার্জিক্যাল কারণ থাকলেও থাকতে পারে। এছাড়া দুধ তোলার সময় যদি বাচ্চা বেঁকে যায়, মানে ধনুকের মতন বেঁকে যাচ্ছে বা চিলচিৎকার করে উঠছে, তাহলে অনেক সময় জিআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হতে পারে। এছাড়া যদি বাচ্চার পেচ্ছাপ কমে যাচ্ছে বা ওর অ্যাডিকুয়েট ওয়েট গেইন হচ্ছে না, তখনও কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে হবে। মানে এই কারণগুলো বা রেড ফ্ল্যাগ সাইন না থাকলে দুধ তোলা ইজ অ্যাবসলিউটলি নর্মাল। মনে রাখবেন, বাচ্চারা যে ব্রেস্ট মিল্ক খায় শুধু খিদের জন্য খায় না, ওরা একটা কমফোর্টের জন্য খায়। মানে মায়ের কাছে মায়ের দুধ খেলে এটা একটা কমফোর্টের জায়গা। আর বেশিরভাগ সময় বাচ্চারা না, মানে পেট ভরে গেল, মানে দেখছেন যে পেট ভুলে আছে, তারপরেও খেয়ে যাচ্ছে, তো এক্সট্রা দুধটা বার করে দেবে। দেখো নেচার কত সুন্দর, এই যে ভালটা যে তৈরি করেনি, এর পিছনে একটা কারণ রেখেছে। যদি বাচ্চা বেশি খেয়ে ফেলে তাহলে কিছুটা উগলে দেবে। তো দিস ইজ অ্যাবসলিউটলি নরমাল, চিন্তা করার কোনো বিষয়। যদি বাচ্চার ওয়েট গেইন হচ্ছে, পেচ্ছাপ ঠিকঠাক হচ্ছে, দুধের সাথে পিত্ত টাইপের কিছু না বেরোচ্ছে, দুধ তোলার সময় কোনো কষ্ট পাচ্ছে না, আর যদি প্রজেক্টাইল ভমিটিং না হয়, এটা অ্যাবসলিউটলি নরমাল ফর দিস এজ। দর্শকদের উদ্দেশ্যে বলছি, এতক্ষণ আমরা একদম ছোট্ট বাচ্চাদের নিয়ে কথা বলছিলাম, এবার একটুখানি বড় যারা হয়ে গিয়েছে, মানে ধরুন 1 বছর থেকে 4 বছরের মাঝামাঝি যাদের বয়স, তাদের বাবা মায়েদের একটা অন্য অভিযোগ থাকে, বাচ্চা কিছুতেই খাচ্ছে না, কোনো খাবার তারা খাওয়াতে পারছে না বাচ্চাকে। এটা নিয়ে বহু বাবা মায়ের নানান সমস্যা, নানান অভিযোগ। বাচ্চাদের এই খাবার চাপটা ঠিক কিরকম হতে পারে, একটা বেসিক যদি বলেন। এই যে আমার বাচ্চা ডাক্তু খাচ্ছে না, ঠিক আছে, ওকে যাই দিই ও খেতে চায় না, ঠিক আছে, প্রত্যেকদিন এটা চেম্বারে তো আসতেই থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি বাবা মারা কিছু ভুল করে, যেগুলোকে এড়িয়ে চলতে হবে। প্রথম মিস্টেক নাম্বার 1 হচ্ছে যে বাচ্চাকে কোনো রকম ভাবে জাঙ্ক ফুড দেবেন না। চিপস, চকলেট, কেক, বিস্কুট, পেস্ট্রি, এই উল্টোপাল্টা খাবার যদি বাচ্চারা খায়, এগুলোর মধ্যে এমটি ক্যালোরি থাকে। এমটি ক্যালোরি মানে হচ্ছে ওর মধ্যে সুগার থাকে। ধরো বিস্কুট, ওর মধ্যে সুগার, পাম অয়েল, আর কিচ্ছু না, কোনো নিউট্রিয়েন্ট নেই, ঠিক আছে। তো এইগুলো খেলে, ধরো একটা বিস্কুট বা 1 প্যাকেট চিপস, ধরো 5 টাকা দামের চিপস, এর 1 প্যাকেট চিপসের যে ক্যালোরি, ইটস অলমোস্ট 100 ক্যালোরি, মানে একটা বাটি গোটা ভাতের সমান। কি হয়, বাচ্চারা ধরো 1-2 ঘন্টা আগে একটা চিপসের প্যাকেট খেয়েছে, তারপর এক্সপেক্ট করবে মা যে বাচ্চাকে আমি 1 বাটি ভাত খাওয়াতে পারবো? প্রথম জিনিস হচ্ছে যে কোনো ফর্ম অফ জাঙ্ক ফুড যেন বাচ্চাদেরকে না দেয়। 2 নম্বর হচ্ছে 1 বছর হয়ে গেলে ব্রেস্ট ফিডিংটা একটু কমাতে হবে। অনেক বাচ্চারা আছে যে মা দেখলেই মানে ভাবে হচ্ছে যে এটা আমার দুধের সোর্স, আমার খিদে পেয়েছে, আমার জল তেষ্টা পেয়েছে, মাকে দেখলেই হামলে পড়ে হচ্ছে যে ব্রেস্ট মিল্ক খাবে। তো এই জিনিসটাকে আস্তে আস্তে কমাতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3টে যে মেজর মিল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই মেজর মিলের অ্যাটলিস্ট 2-3 ঘন্টা যেন খালি পেট থাকে। খালি পেট যদি থাকে তাহলে তোর খিদে সেন্সেশনটা থাকবে এবং খেতে পারবে। ধরুন আপনাকে কেউ একজন একটা রোল খেতে বললো, ঠিক আছে, এবার আপনি রাত্রিবেলা ডিনারে 1 ঘন্টা পরে আপনি কি যে বাড়িতে 2টো রুটি খেতে পারবেন না, কারণ অলরেডি পেট ভরে গেছে। তো বারে বারে যদি খুচখুচ করে উল্টোপাল্টা জিনিস খায়, ইভেন ব্রেস্ট মিল্কও বাচ্চারা খায়, তাহলেও কিন্তু খিদে কিন্তু কমে যাবে। ওই জন্য মেজর মিলের আগে অ্যাটলিস্ট 3 ঘন্টা যেন গ্যাপ রাখা হয়, তাহলেই খিদে চাইবে বাচ্চারা। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই খাওয়া নিয়ে খিদে বাড়ানোর একটা বাম্পার উপায় হচ্ছে যে সবাই ভাবে যে ভিটামিন ডাক্তার দেবে, কিন্তু এতে কিন্তু খিদে বাড়ে না। অনেস্টলি স্পিকিং, একমাত্র যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে বা একটু ক্রিমি থাকে, তার জন্য হয়তো খিদে কমতে পারে, বা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকলে কমতে পারে, আদারওয়াইজ কিন্তু ভিটামিনের কোনো রোল নেই। যে বাচ্চারা ফিজিক্যালি অ্যাক্টিভ, যে খেলাধুলো করছে, এজ ওয়াইজ যে অ্যাক্টিভিটিগুলো করা সম্ভব হয়, সেগুলো যদি বেশি করে করেন, বাচ্চা গপ গপ করে খাবে।
আমি তো বলি বাচ্চাদেরকে, মাদেরকে, যারা ধরো 1-1.5 বছর বাচ্চাদের, যে সকালে একটু ছাদে ভালো করে হাঁটাবে, হাঁটাহাঁটি করিয়ে তারপর খেতে বসাবে। একদম ছোটবেলা থেকে এক্সারসাইজ করানো। হ্যাঁ, মানে এক্সারসাইজ মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, ফিজিক্যাল, মানে বাড়িতে বসে থেকে নয়, কিছুটা বাড়ির বাইরে যাওয়া। আমি বলি যে বাবা মাকে, যে বাবাকে নিয়ে বাজারে পাঠান বাচ্চাকে। আচ্ছা, ঠিক আছে, বাজারে পাঠালে খুব দুটো লাভ হয়। একটা হচ্ছে যে সবজি টবজি যখন কিনবে, ওকেও একটু দেখানো যে তুই কোনটা নিবি, ও চুজ করলো, তাহলে ওর একটা আইডিয়া হয়, যেটা আমি পরে আসছি এই টেকনিকটা নিয়ে। ইন্টারাকশন, খাবারের প্রতি ভালোবাসা কি করে তৈরি করতে হবে, এটা আমি পরে আসছি। তার আগে ওটা বললাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। যত বাচ্চারা খেলবে, টায়ার্ড হবে, খিদে ঘুম দুটেই বাড়বে। এবার আসি হচ্ছে যে খাবারের প্রতি অনীহা, যেটা একটু বাটি দেখলেই পালায়। এই যে পালানোর পিছনে উদ্দেশ্যটা হচ্ছে, প্রথমত হচ্ছে বাবা মারা ফোর্স ফিডিং অজান্তে করে ফেলে, ঠুসে ঠুসে খাওয়ায়। ঠিক আছে, এবার যেই ঠুসে ঠুসে খাওয়াচ্ছে, বাচ্চা ওই বাটি আর ওই চামচ আর ওই খাবারের প্রতি হচ্ছে একদম বিরক্ত হয়ে যায়। ধরুন মানে খাবার দেখলেই তারা ভয় পালিয়ে যাচ্ছে। ধরুন এই একটা বাটি বলে আপনাকে দিলাম, এই নিন এটা খান। আপনার নেক্সট কোয়েশ্চেন কি আসবে বলুন? হ্যাঁ, মানে কোনটা খাবো বা কি করব, বা বিরক্ত হয়ে গেলে তারা আর খেতেই চায় না। ধরুন আপনাকে একটা বাটি দিলাম, এই নিন এটা খান, আপনি কি বলবেন বলুন? খাবো না, পছন্দ না হলে খাবো, কিছুটা পছন্দ না হলে খাবো না। না, প্রথম প্রশ্ন আসবে আপনার মনে হচ্ছে যে জিনিসটা কি। হ্যাঁ, ঠিক আছে, আপনি কি দিচ্ছেন? চা দিচ্ছেন, মানে চিকেন দিচ্ছেন নাকি একটা বন্ড কন্টেনারের মধ্যে কি খাচ্ছি, কেউ যদি না জানে আপনার ভালো লাগবে না। সেম জিনিস বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা যদি না জানে আমি কি খাচ্ছি, তাহলে ও কখনোই খেতে চাইবে না। তো যেটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে খাবার প্রিপারেশনে বাচ্চাদেরকে একটু ইনভলভ করা। আচ্ছা, মানে ধরুন আমি যেটা বললাম, ধরুন এখন আমের সিজন আসছে, ঠিক আছে, ও দোকানে যেটা বললাম সকালে বাচ্চাকে নিয়ে যাওয়া, 1-1.5 বছর 2 বছর 3 বছর যে বয়সে বাচ্চারা, ওকে গিয়ে আম চুজ করতে দেওয়া, মানে কোন আমটা দিবি বল, হ্যাঁ আমের মধ্যে চুজ করতে, এই আমটা ও হয়তো কালার টালার দেখে চুজ করলো, একটু বাড়িতে আসলো, বাড়িতে বলে মাকে জিজ্ঞেস করলো কি কি নিবি, ও হয়তো এটা তো একটা লার্নিং এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, কি কি খাবার আমার বাড়িতে এলো। ঠিক আছে, তো বললো এটা আম, বলে আমটা নিয়ে তুই একটু গন্ধ শুকে দেখ কিরকম গন্ধ, কেন বাচ্চাদের সেন্স খুব ডেভেলপ থাকে, খুব ভালো লাগলো ওরকম ভাবে। মাকে বললো চল আমি কাটছি, ঠিক আছে, চল দেখ কিরকম ভাবে আমের ভেতরটা কি রং হয় দেখ, ও দেখলো এরকম ভাবে, তাহলে দেখ এটা চামচ নিয়ে লার্নিং এসে চামচটা নিয়ে এটা ছাড়া, কিছুটা ছাড়ালো কিছুটা ঘাটলো, এ বলো এত তো কিনলে এবার একটু খেয়ে দেখো একটুখানি, তখন দেখবে ওর ইন্টারেস্ট আসছে। মানে যে কোনো খাবার যদি প্রিপারেশনটা দেখা হয়, এটা সবারই খেতে ইচ্ছা করে, আর যদি খুব ভালোভাবে গুছিয়ে দেওয়া হয়, তো খাবার প্রিপারেশনের মধ্যেও বাচ্চাকে ইনভলভ করা উচিত। ঠিক আছে, মানে ধরুন যে সবজিগুলো কাটা হচ্ছে, সবজিটাকে একটু ধরতে দিলেন, যে একটু বড় বাচ্চাদের সবজিটা তুই ধো, এমনি বাচ্চারা জল ঘাটতে ভালোবাসে, ঠিক আছে, তো এইভাবে যদি ফান এক্সপিরিয়েন্স করে নেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে। আরেকটা হচ্ছে যে ফ্যামিলি টুগেদার অ্যাপ্রোচ, মানে আমি একসাথে বসে খাওয়া। দেখুন 1 বছর হয়ে গেলে আমরা বলি যে বাচ্চাদেরকে বড়দের মানে বাড়ির তৈরি করা খাবারই খাবে, ঠিক আছে, খালি সুগার না দিলেই হলো ওরকম ভাবে। তো বাড়ির যে ফ্যামিলি পট থেকে সবাই মিলে একসাথে খেতে পারলে খুবই ভালো, কিন্তু প্র্যাকটিক্যালিটা পছন্দ হয়ে ওঠে না। সব বাইরে কি করে আগে থেকে বাচ্চাকে খাওয়ায় তারপর নিজেরা খায়, তো এই জিনিসটা করা কিন্তু উচিত নয়। যদি আগে থেকে খাওয়াও, তাহলে আমার মনে হয় যে বাচ্চাকে টেবিলে নিয়ে বসা উচিত, কিছুটাও নিজে খেলো, কিছুটা তার নয় পরে খেলো, ওরকম ভাবে। এই অ্যাপ্রোচগুলো করলে দেখো প্রত্যেকটা এজে আলাদা। 6 মাসে বাচ্চাদেরকে প্রথম যারা শিখছে তাদেরকে একরকম অ্যাটিটিউডে চলা উচিত, একটু বড় বাচ্চাদের একরকম অ্যাটিটিউডে, তবে এই অভ্যেসগুলো করতে হবে। একদমই তাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাবা মায়েদের বিস্তর অভিযোগ থাকে যে তার বাচ্চা কিছুতেই খাচ্ছে না। আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আর স্যার যে কথাগুলো বললেন, স্যার যে টিপসগুলো দিলেন সেগুলো কিন্তু ফলো করবেন, দেখবেন আপনার বাচ্চাও রোজ চেটে পুটে পাতা একেবারে সাফ করে দিচ্ছে। এটা হবে না, এটা হবে না বলছেন স্যার? চেটে পুটে পাতা সাফ হতে পারে, যদি প্রচন্ড খিদে থাকে তাহলে হতে পারে। একদম, মানে আপনি তো বলেই দিলেন যে কিভাবে খিদেরটাও বাড়ানো যেতে পারে। ওই যে আরেকটা হচ্ছে যে আরেকটা খুব মানে একটা ইন্টারেস্টিং স্টোরি বলছি। আমার মনে আছে আমার মেয়ের 1.5 বছর বয়স, হ্যাঁ, আচ্ছা, একদিন রাস্তায় অ্যাজ আ পিডিয়াট্রিশিয়ান আমি তোকে চিপস চকলেট কেক পেস্ট্রি কোল্ড ড্রিঙ্কস কখনো কিছু দেওয়া হয়নি, একদম খেতে পারে না, এখনো পর্যন্ত পাইনি 3 বছর। তো মনে আছে ও রাস্তায় বায়না করে না স্যার কখনো? একদিন বায়না করেছো, সেই গল্পই বলছি তো। একদিন দেখছি যে গাড়ি থেকে চিল্লাচ্ছে আমি আঙুর খাবো, আমি আঙুর খাবো, আঙুর খাবো, মানে আঙুরের গাড়ি দেখেছে, যেখানে ফলের গাড়ি সেখানে আঙুর, ওর আঙুর ভালো লাগে। আচ্ছা, আমি তখন আমার মিসেস বলছি দেখো আমরা ছোটবেলা থেকে কিছু তো আর্টিফিশিয়াল সুগার টুগার কিছু দিইনি,
ওই আঙুরটাকে ও পাগলের মতন চাইছে। হ্যাঁ, অন্য বাচ্চারা আমরা নিজে আমরা ছোটবেলায় কি করেছি, আমরা চকলেট খাবো চকলেট খাবো চকলেট খাবো, আমরা না অবাক হয়ে গেছি যে এরকমও কি হতে পারে যে বাচ্চা আঙুরের জন্য কান্নাকাটি করছে। আরেকটা জিনিস যেটা বলতে চাই, আপনারা যেভাবে ওর ফুড হ্যাবিটসটা তৈরি করেছেন এটা যেরকম হ্যাবিট তৈরি করবে সেরকম হবে। আরেকটা আমি কনসেপ্ট বলতে চাই, সেটা হচ্ছে মাইন্ডফুল ইটিং। আমি আমার নিজের একটা পার্সোনাল মেয়ের এক্সপিরিয়েন্স নিয়ে বলছি। একদম বলুন। মনে আছে মেয়ের 10 মাস বয়সে বাচ্চা, ওকে খাওয়ানো হচ্ছে, ও করছে, আমি ভাবছি বদমাইশি করতে শুরু করেছে মনে হচ্ছে, এটা তো কখনো করে না। তারপর কিছুক্ষণ পরে দেখি যে জিভ থেকে একটা মাছের কাঁটা বার করেছে। আচ্ছা, 10 মাসের বয়সে বাচ্চা, মানে তখন ওকে মাছ দেওয়া হতো, কোনো কারণে কাঁটা একটা চলে গেছে, ও ওটাকে জিভ দিয়ে বার করেছে। আমি ভাবে অবাক হয়ে গেলাম, 10 মাসের বাচ্চা কি করে এরকম জিভ দিয়ে কাঁটা বার করলো ওরকম ভাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইন্ডফুল ইটিং। কখনো খাবারটা যেন মাইন্ডলেস, মানে এই মোবাইল দেখে খাওয়াচ্ছে বা কোনো এই দিয়ে খাওয়াচ্ছে সেরকম নয়। আজ দেখো মাছ ভাত তোমাকে মেখে খাওয়ানো হচ্ছে, তুমি বোঝো দেখো, মেবি প্রথম দিকটা খুব স্ট্রাগলিং হবে, ও খেতে চাইবে না বা এতে তাকে পটিয়ে বাটিয়ে দেখো জিজি, আমার মেয়ে ওরা জিজি বলতো ওরকম ভাবে। তো আমি অ্যাজ আ পিডিয়াট্রিশিয়ান 10 মাস বয়সে আমার মেয়ে ওরকম জিভ দিয়ে বার করেছে, এটা আমি অবাক হয়ে গেছি। এই যে অনেক সময় দেখবেন না নিউজ চ্যানেল বা হচ্ছে যে ফেসবুকে দেখবেন যে খিচুড়ি খাওয়াতে গিয়ে বাচ্চার মৃত্যু হয়েছে, শুনেছেন তো একবার একটা ভাইরাল ওরকম হয়েছিল ওরকম ভাবে। তো এটা হচ্ছে মাইন্ডলেস ফিডিং এর অভ্যেস, খেয়াল করা হচ্ছে, মানে হচ্ছে যে ঠুসে ঠুসে মা মুখ টিপে এরকম ভাবে খাওয়াচ্ছে। মনে রাখবেন কখনো মানুষ মানে মানে এরকম ভাবে খাওয়ানোটা হচ্ছে অত্যাচার বাচ্চার কাছে। দুটো অপশন, যে আমাকে ধুপ করে গিলে নাও, তাহলে ফাইট করো। বাট এই খাবারটা যদি শ্বাসনালীতে চলে যায় তাহলে তো হিতে বিপরীত হবে। অনেক সময় বাবা মারা প্রশ্ন করে, ডাক্তার ওকে যদি খাওয়াতে ও ওয়াক পাচ্ছে, ও ভয় পাচ্ছে, মানে আমার তো ভয় লাগছে ও গলায় আটকায় যাবে না। মনে রাখবেন যখনই বাচ্চাকে মাইন্ডফুলি খাচ্ছে, মানে বাচ্চা যখন ভালোবেসে খাচ্ছে, কখনো ওটা গলায় আটকাবে না। আপনি নিজের এক্সাম্পল দিয়ে ভাবুন না, যদি ধরুন আপনার গলায় কবে আটকাতে পারে, যখন আপনি ধরুন একটা কাজ করছেন, অন্য কিছু খাচ্ছেন। ধরুন আমাদের কি জলে খেতে খেতে বিষম খাই, হয়তো কিছু একটা অন্য মনস্ক আছি আমরা, কিছু একটা ভাবছি তখনই। তো কোনো খাবার যদি মাইন্ডফুলি খায় সেটা কখনোই কিন্তু মানে গলায় বা শ্বাসনালীতে যেতে পারবে না, যেটা সব বাবা মারই ভয়। অনেকেই আছে যে পিউরি ফর্মে খাওয়া খালি আছে, একদম পেস্ট করে খাওয়াচ্ছে। মনে রাখবে 7-8 মাসের পরে পিউরি নয় কিন্তু, 9 মাস হয়ে গেল মানে বাচ্চাকে হাতে চটকে খাওয়াতে হবে। আর গাল গোল গোল হয়, সব খাবারই দেওয়া যেতে পারে। হ্যাঁ, হাতে চটকে খাওয়াবে। হাতে চটকে খাওয়ালে কি ফুডের টেক্সচারটা থাকে, বাচ্চারও জানা উচিত যে প্রত্যেকটা ফুডের টেক্সচার আলাদা। মিক্সিতে পেস্ট করে খাওয়ালে কিন্তু হবে না, ওটা প্রথম দিকে 1-2 মাস করতে পারে, কিন্তু তারপরে কিন্তু হাতে চটকেই খাওয়ানো। একটা গাল ভরে ভরে যে বাচ্চারা খাচ্ছে, তাহলে না বুঝতে পারবে যে এটা মাছের টেস্ট, এটা ডিমের টেস্ট, এটা সমস্ত আলাদা আলাদা টেস্ট। তো মাইন্ডফুল ইটিং এটা কিন্তু খুবই প্রয়োজন, আর এটা সবার বুঝতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সবাইভাবে যে গলায় আটকে যাচ্ছে, গ্যাগিং আর চোকিং এর মধ্যে ডিফারেন্স আছে। গ্যাগিং মানে হচ্ছে গলার পিছনে যদি আমরা আঙুল দিই তাহলে কি হয়, এটা হচ্ছে নেচারের রিফ্লেক্স, যে কিছু যদি গলার পিছন দিকে যায় যাতে শ্বাসনালীতে না যায় তার জন্য আগে থেকেই করে। তো গলায় করছে মানে যে সবসময় যে গলায় আটকে গেছে ব্যাপারটা ওরকম নয়। যখন বাচ্চারা নতুন সলিড শিখতে চায়, বা অনেকেই বলে যে ডাক্তার দানাদার খাবার গলায় গেলেই হচ্ছে যে ও ওয়াক করতে শুরু করে। ঠিক আছে, আস্তে আস্তে ট্রাই করুন, মাইন্ডফুলি খাওয়ানোর চেষ্টা করুন, দেখবেন যে আটকাবে না। ওই আমি যে গল্পটা বললাম যে একটা মানে মাছের কাঁটা যে আমার মেয়ে বার করে দিতে পেরেছে, দিস ইজ এক্সাম্পল অফ মাইন্ডফুল ইটিং। ঠিক আছে, তো মাইন্ডফুলি খাওয়াও, ফিজিক্যালি মানে অ্যাক্টিভ রাখো, জাঙ্ক ফুড থেকে দূরে রাখো, ফিডিং এর আগে অ্যাটলিস্ট কিছু গ্যাপ রাখো যাতে হচ্ছে খিদে পাওয়া। অনেক সময় আমি এরকমও বলি যে আপনি 5-6 ঘন্টা না খেয়ে রাখুন, কিচ্ছু অসুবিধা নেই। আমাদের যে লিভার আছে, হ্যাঁ, আপনি যদি 12 ঘন্টা না খান কিছু হবে? আপনার ঘুমোনোর সময় 12 ঘন্টা না খেয়ে থাকে, তো লিভার তো এনার্জি স্টোর করতে থাকে। তো ধরো 8-9 মাসের পর থেকে লিভারে যা থাকে, যদি 6-7 ঘন্টা বাচ্চা না খায় কিচ্ছু হবে না। বাচ্চারা মারা কি করে, বাচ্চারা দেখবেন ঘ্যান ঘ্যান করে ব্রেস্ট ফিডিং এর জন্য, ছোট বাচ্চারা বা অন্য কিছু খাওয়ার জন্য। ওরাও জানে যে আমি এটা খেলে আমি ঘ্যান ঘ্যান করবো, আমাকে এটা দিয়ে দেবে। আরেকটা প্রপার স্ট্রাকচার্ড মিল থাকা উচিত, যেখানে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ঠিকঠাক থাকা উচিত। খাওয়া দাওয়া নিয়ে করলে একটা আলাদা পডকাস্ট করবো পরে একদিন,
ঠিক আছে, একদম, হ্যাঁ। এটা নাহলে এটাই শেষ হবে না। হ্যাঁ মানে ঠিক আছে? বাচ্চাদের খাওয়া দাওয়া ইটসেলফ হয়তো 2 ঘন্টার একটা পডকাস্ট হবে, একদম। পরে একটা না এটা নিয়ে পডকাস্ট করা যাবে। এটা বললে আর না আজকে আর পডকাস্টটা শেষ হবে না। মানে আমাদের আজকে আরো অনেক টপিক আছে, দর্শকদের তরফ থেকে অনেক প্রশ্ন। স্যার এবার একটুখানি বলুন যে বাচ্চাদের বাবা মাদের আরেকটা বিষয় নিয়ে বেশ কিছু কনফিউশন থাকে। অনেকেই জানতে চান বাচ্চাদের অয়েল ম্যাসাজ আজকের দিনে দাঁড়িয়ে এটা করা ঠিক নয়, আর যদি করতেই হয় তাহলে কোন ধরনের অয়েল ইউজ করা যেতে পারে? অয়েল ম্যাসাজ হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো। মানে এটা সাইন্টিফিক্যালি এভিডেন্ট যে ম্যাসাজ করলে হচ্ছে বাচ্চাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, মায়ের সাথে বাচ্চার বা যে কেয়ার গিভার আছে তার বন্ডিং কানেকশন হয়। প্লাস অয়েল হচ্ছে যে ডিপ ময়েশ্চারাইজিং এফেক্ট দেয়, মানে চামড়ার ডিপ লেয়ার পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, অয়েলের একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে যে ওটা আঠালো বা চিপচিপা, মানে কি ধুলোবালি আটকাতে পারে। তো বেস্ট টাইমিং হচ্ছে বিফোর বাথ। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা নিশ্চয়ই তুমি করবে যে কি তেল মাখাবেন স্যার? হ্যাঁ কি তেল মাখাবেন, আর আরেকটা কথা সেটা হচ্ছে স্যার অয়েলের জায়গায় কি ময়েশ্চারাইজার দিয়ে করা যেতে পারে ম্যাসাজ? অয়েলের জায়গায় ময়েশ্চারাইজারের জায়গায়। আচ্ছা, এই যে অয়েলটা বললাম যে চিপচিপা তেলতেলা, এটা ডিপ ময়েশ্চারাইজিং এফেক্ট দেয়। তো বেটার হচ্ছে এটা বিফোর বাথ করা। তাহলে স্নান টান করলে কি ডিপ ময়েশ্চারাইজিং পার্টটা রয়ে গেল, উপরের যে তেলতেলা ভাবটা চলে গেল। এরপরে যতবার ম্যাসাজ করবেন আপনি লোশন বা ক্রিম দিয়ে, গরমকাল হলে লোশনই ইউজ করবেন, আর শীতকাল হলে ক্রিম ইউজ করা যেতে পারে। কারণ যাদের ড্রাই স্কিন তারা কিন্তু তারপরে শুকনো হয়ে যাবে। আগেকার দিনে একটা কালচার ছিল, দেখবে 3 বেলা তেল মালিশ করা হতো। হ্যাঁ 3 বেলা তেল মালিশ। এবার এই 3 বেলা তেল মালিশ করার দরকার নেই। যে সময় 3 বেলা তেল মালিশ করা হতো, আপনারা যদি পুরোনো দিকের ছবিগুলো দেখেন দেখবেন যে চুপচুপে তেল টাইপের একটা কালো কালো ছবি উঠতো। তো ওই যে বললাম তেল যেহেতু চিপচিপা, তাই হচ্ছে যে ওইটা দরকার নেই। আপনি দরকার পড়লে এখনকার দিনে ময়েশ্চারাইজিং বা ক্রিম অ্যাজ পার সিজন ওটা ইউজ করা যেতে পারে। যাদের ড্রাই স্কিন তারা হচ্ছে 2-3 বার পর্যন্ত আপনারা ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন ইউজ করতে পারে। লোশন লাগানোর বেস্ট টাইম হচ্ছে আফটার বাথ। আচ্ছা, আমরা লোশন বা হচ্ছে যে অয়েল কেন লাগাই? যাতে স্কিনটাকে হাইড্রেট করার জন্য। এবার যেই স্নান করালাম, সবচেয়ে ভালো হাইড্রেটিং এজেন্ট হচ্ছে জল। ঠিক আছে, যদি স্নান না করায় তাহলে হাইড্রেশন স্কিনে থাকবে না। সেই জলটা গায়ে দিয়ে, আর 6 মাসের উপর বাচ্চা হলে হচ্ছে যে জল খাওয়া। ঠিক আছে, এমনি দেখবেন আপনাদের স্কিনের এক্সপার্টরা বলে না জল বেশি করে খাবেন, হানাদানা করবে। তো বেসিক্যালি হাইড্রেশন মানে হচ্ছে আইদার আমাদের শরীরে 70% জল, আর বাদ বাকিটা স্নানের যে জলটা আসছে। আর এই জলটাকে লক করার জন্য বেস্ট হচ্ছে যে আপনার লোশন বা ক্রিম। ঠিক আছে, তো স্নানের আগে তেল আর স্নানের পরে হচ্ছে লোশন। এবার কি তেল জিজ্ঞেস করবে? হ্যাঁ, এবার এই বিষয়ে একটা কথা বলুন, যে সেটা হচ্ছে সর্ষের তেল মাখিয়ে রোদে ফেলে রাখা নাকি অন্য কোনো তেল মাখা? সর্ষের তেল এটা পুরোপুরি আনসাইন্টিফিক, অ্যান্ড ইট ইজ প্রমাণিত যে সর্ষের তেল লাগিয়ে কোনো বেনিফিট হয় না, উল্টে লোকসান হয়। আচ্ছা, কারণ সর্ষের তেলের মধ্যে একটা জিনিস থাকে AICT, মানে অ্যালাইল আইসো থায়োসাইনাইড। ঠিক আছে স্যার, আগেকার দিনের বাচ্চাদের তো সর্ষের তেল মাখিয়ে রোদে রাখা হতো। সে আগেকার দিনে তো নাভিতে গোবরও লাগানো হতো। তাহলে কি এখন লাগাবে? দেখো সর্ষের তেল অনেকেই বলবে যে খাঁটি ঘানি সর্ষের তেল লাগালে হয় না। দেখো সর্ষের তেলের মধ্যে একটা ঝাঁঝ আছে তো। হ্যাঁ একদম। এই ঝাঁঝ জিনিসটা কি? একটা ইরিটেশন। এটাই হচ্ছে ওই অ্যালাইল আইসোথায়োসাইনাইড। আচ্ছা, যেটা হচ্ছে ইরিটেশন এফেক্ট করে। এটা কিন্তু স্কিনও ইরিটেট করে। ওই জন্য সর্ষের তেল র্যাশ বেরোতে পারে, ইভেন স্কিন ইরিটেট করে। দেয়ার আর সায়েন্টিফিক এভিডেন্স যে স্কিনের রং চেপে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, কালো হতে পারে সর্ষের তেল লাগালে। ঠিক আছে, তো সর্ষের তেল কখনোই লাগানো উচিত নয়। অনেকে বলে যে ডাক্তার পায়ের তলায়, হ্যাঁ অলিভ অয়েল লাগাতে পারেন। অলিভ অয়েল যেহেতু বিদেশি, দাম বেশি, বিদেশে বেশি চলে হচ্ছে নারকেল তেল। মানে ইনফ্যাক্ট হচ্ছে ইন্ডিয়া হচ্ছে নারকেল তেলের এক্সপোর্টার। আচ্ছা, আর আমরা হচ্ছে বিদেশি অলিভ অয়েলকে ইম্পোর্ট করি। অলিভ অয়েল মানে কি? জলপাইয়ের যে তেল সেটাকে অলিভ অয়েল বলে। আর হচ্ছে যে গাল ভরা নাম। আর হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল বা নারকেল তেল। নারকেল তেলই এখনকার দিনে বেস্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা হচ্ছে নারকেল তেলের মধ্যে কিছু অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। এই যে দেখবেন মাথায় ছ্যাতলা হয়, স্কিনে যে মাইল্ড ফাঙ্গাল ইনফেকশন হয়, নারকেল তেল কিন্তু ঠিক করে দিতে পারে। তো রেগুলার বেসিসে নারকেল তেল দিলে কোনো অসুবিধা হয় না। আর একটা ধারণা হচ্ছে নারকেল তেল থেকে ঠান্ডা লাগে, সেটাও নয়।
একদম। নারকেল তেল লাগালে ঠান্ডা লাগে না, অলওয়েজ কিছু নিয়ম মেনে চলবেন, যদি প্রয়োজন পড়ে নারকেল তেল হাতে ঘষলে দেখলে গরম হয়ে যায়, ঠিক আছে, বা একটু গরম করে লাগাতে পারে, রোদে রেখে একটু গরম করে রাখতে পারে, স্পেশালি শীতকালে। আর নারকেল তেল হচ্ছে যে স্নানের আগে লাগালে কোনো অসুবিধা নেই, তেল লাগিয়ে রাত্রিবেলা শুয়ে রাখছি ওই কনসেপ্টগুলো উঠে গেছে। তাহলে এখনকার দিনে নাম্বার 1 হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল, নাম্বার 2 হচ্ছে যে অলিভ অয়েল লাগাতে, আর যে কোনো বেবি অয়েল। বেবি অয়েল গুলো না বেশিরভাগ সময় মিক্সড থাকে, মানে কিছুটা ভার্জিন কোকোনাট অয়েল, কিছুটা নানা রকম কিছু দিয়ে, তবে ভিটামিন যুক্ত যে তেলগুলো আছে ওগুলো ঢপের চপ, কেন কোনো ভিটামিনই ঢুকতে পারে না। যে এ ডি ই কে ভিটামিন দিয়ে অনেক তেলগুলো থাকে, সেগুলো হচ্ছে মার্কেটিং গিমিক ছাড়া একদম কিছুই নয়। ভার্জিন কোকোনাট অয়েল আর নর্মাল তেলের মধ্যে ডিফারেন্স জানা আছে? না। না। ভার্জিন কোকোনাট অয়েল সবাই তো বলে, মানে নারকেল তেলের মধ্যে অনেক ভাগ আছে, যেটা আমরা ছোটবেলায় শালিমার নারকেল তেল বা যেটা নর্মাল ব্র্যান্ড নেওয়া উচিত, নাম নেওয়া উচিত নয়, তাও বললাম। তো শালিমারের ভার্জিন কোকোনাট অয়েল বেরিয়ে গেছে এখন, ঠিক আছে। তো ভার্জিন কোকোনাট অয়েল আর প্লেন কোকোনাট অয়েলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আগেকার দিনে কোকোনাট অয়েল তৈরি করা হতো নারকেলগুলোকে নিয়ে কেমিক্যালি প্রসেসড, তাতে কি হয় অনেকগুলো গুড নিউট্রিশনগুলো চলে যায়, মানে যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিগুলো নষ্ট হয়ে যায়। আর যেটা ভার্জিন কোকোনাট অয়েল মানে হচ্ছে কোল্ড প্রেস টেকনোলজি, ওই যে ফেসবুক ইউটিউবে ভিডিও দেখেন না, জিনিসপত্র টিপে তেল বার করছে, বেসিক্যালি হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল হচ্ছে ওই জিনিসটাই। আর ওটাই এখনকার দিনে মার্কেটে বেস্ট, ওটাই এখন মার্কেটে চলছে। তো স্নানের আগে তেল অবশ্যই বাচ্চাদেরকে লাগাবেন, গায়েও লাগাতে পারেন, মাথাও লাগাতে পারেন, একদম কোনো অসুবিধা নেই। আর বাবা মাদের আজকের দিনে দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্ন, সেটা হচ্ছে বাচ্চাকে গরমকালে এসিতে রাখা যাবে কিনা আর শীতকালে রুম হিটারে রাখা যাবে কিনা? দুটোই রাখা যাবে, কিন্তু কিছু সাবধানতা বজায় রেখে। আচ্ছা, কি কি বিষয় মাথায় রাখতে হবে? এসি ব্যাপারটা বলে দিই। এসি এখনকার দিনে আর লাক্সারি নেই, ইটস আ নেসেসিটি, ঠিক আছে। খেয়াল করে দেখবে আগেকার দিনে আমাদের দাদু ঠাকুমারা কি বলতো, এতক্ষণ ধরে ফ্যান চালিয়ে রেখেছিস ঠান্ডা লেগে যাবে। এখনকার জেনারেশন, মানে এখনকার বাবা মা বলে এতক্ষণ ধরে এসি চালিয়ে রেখেছিস, মানে এখনকার দিনে দাদু ঠাকুমারা, বাচ্চা নষ্ট, এই ঠান্ডা লেগে যাবে, করে যাবে। প্রথম জিনিস হচ্ছে 40-42 ডিগ্রি টেম্পারেচার, মানে এসি এখনকার দিনে নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। তো গরমকালে এসি ব্যবহার করা যাবে কিনা? অ্যাবসলিউটলি হ্যাঁ, কিছু সাবধানতা মেজার করতে হবে। যেমন হচ্ছে যে 26 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার, ডাইরেক্ট এসির ভেন্ট যেন বাচ্চার ওপর না লাগে। যদি খুব ছোট বাচ্চা মানে নিউবর্ন বেবি হয়, তাহলে মশারির মধ্যে রাখবেন, ওপরে কাপড় ফেলে রাখবেন। এসি চালালে দুটো সমস্যা হয়, একটা হচ্ছে নাক বন্ধ, তার জন্য মার্কেটে যে স্যালাইন নেজাল ড্রপ সেটা ইউজ করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে যে ভালো গুড ময়েশ্চারাইজিং ক্রিম, এই দুটো ইউজ করলে এসি সেফলি ইউজ করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এসি যেন সার্ভিস করা হয়, তাহলে এসির যে ভেন্টগুলো আছে এর মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকতে পারে। আমি রেকমেন্ড করবো এভরি 6 মাস ছাড়া বা অ্যাটলিস্ট সিজনের প্রথমে। মানে কি হয়, শীতকালে প্রচন্ড গরম, শীত ঠান্ডার জন্য বন্ধ ছিল, তারপর হঠাৎ করে এসি চালানো শুরু, তার আগে অ্যাটলিস্ট সার্ভিস করে নেওয়া, আর অ্যাটলিস্ট 6 মাস ছাড়া সার্ভিস করলে একটা ইনফেকশনের চান্স থাকে, কিছুটা থাকে। তারপর দেখুন যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলো টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনে বেশি আসে। যদি হঠাৎ করে ঠান্ডা থেকে গরমে যাচ্ছেন, গরম থেকে ঠান্ডা যাচ্ছে। আরেকটা হচ্ছে এসির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এসি থেকে যখন বাইরে যাচ্ছেন তখন যেন অ্যাটলিস্ট টেম্পারেচারটা বন্ধ করলেন, কিছুটা ওয়েট করলেন, তারপর গ্র্যাজুয়াল ট্রানজিশন হয়। এই মেনটেন করলে কিন্তু কোনো অসুবিধা হয় না বাচ্চাদের। একদম। আর গরমকালে হিটার জিজ্ঞেস করলেন, হ্যাঁ শীতকালে হিটার, সরি শীতকালে হিটারও ইউজ করা যায়। হিটারের অনেক টাইপ আছে, একটা হচ্ছে যে দামি হিটার আছে ইন্ডাকশন মেথডে, ওটা খুবই ভালো, ওর মধ্যে কোনো সাইড এফেক্ট কিছু নেই। আরেকটা যেটা সস্তার, যেটা আমরা হিটার যেটা মার্কেটে দেখি, সেটা হচ্ছে দেখবেন একটা রড জলে পিছন দিয়ে হয়। এখানে একটাই প্রবলেম, কার্বন মনোক্সাইড বলে একটা গ্যাস বেরোতে পারে, খেয়াল করে দেখবেন যে একটা পোড়া গন্ধ বেরোয়, অনেক সময় সেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। তার জন্য করণীয় কি না, দূর থেকে ইউজ করা, দরজাটা খুলে রাখা, আর ইন্টারমিডিয়েট মানে মাঝখানে ইউজ করলেন, মাঝখানে বন্ধ রাখলেন একটুখানি। আরেকটা ইন্ডাকশন যেটা টাইপের একটা আছে, সেটা খুবই ভালো, ওটা অয়েল ইমার্শন টেকনোলজি কি একটা বলে ওরকম, সেটা সবসময় চালিয়ে রাখা যায়, ওটা অনেকটা এসির মতো ওরকম। তাহলে এই হিটারের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেল অডিয়েন্সের কাছে, এবং একই সঙ্গে এই যে গরমকালে এসিতে রাখা উচিত না প্রচুর কনফিউশন থাকে, সেটাও আপনি বলে দিলেন। এবার আপনি বলুন, আপনার তো খুদের সদস্যটা মানে সেটা এখন একটু বড় হয়ে গিয়েছে, যখন বেশ ছোট ছিল ঘুমের সমস্যা ফেস করেছেন তো? ঘুমের সমস্যা তো অল্প বিস্তার সবারই হয় ওরকম ভাবে। কেন হয় এটা? প্রথমত হচ্ছে যদি শিডিউল গন্ডগোল হয় তাহলে কিন্তু বাচ্চাদের কিন্তু ঘুমের সমস্যা হবে।
স্পেশালি ঘুমের সমস্যাগুলো কখন হয়, যখন ধরুন ট্রাভেলিং করছেন, হ্যাঁ। ওর শিডিউল থেকে বাচ্চার শিডিউল থেকে যদি বেরিয়ে যায় তাহলেই কিন্তু ঘুমের সমস্যা আসতে পারে। ঠিক আছে, আর ঘুমের কিছু রুটিন ফিক্স করা উচিত সবার, যে বাচ্চার এই টাইমে ঘুমের টাইম, এই টাইমে ঘুমোতে দেবেন। আজকের দিনটা আমি দেখছি 8টার সময় ঘুম পাড়াচ্ছি, পরের দিনকে 10টা 11টার সময় ঘুম পাড়াচ্ছি, এটা করলে কিন্তু হবে না। আর একটা স্লিপ হাইজিন বলে একটা জিনিস আছে, যেমন আমরা সবকিছু একটা হাইজিন মেনটেন করি না, যেমন চুলের হাইজিন হতে পারে, হাতের হাইজিন হতে পারে, তেমন স্লিপেরও হাইজিন মেনটেন করা উচিত। কি কি জিনিস, এটা বড়দের বাচ্চাদের দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যেমন হচ্ছে যে ঘুমানোর 1-2 ঘন্টাকে কোনো স্ক্রিন না দেখে। স্ক্রিন দেখলেই কিন্তু এই যে লাইট গুলো থাকে ওইগুলো কিন্তু আমাদের ঘুমগুলোকে ভাঙিয়ে দেয়। খেয়াল করে দেখবেন আপনি বড় বাচ্চাদের ক্ষেত্রে, মানে ধরুন যাদের 1 বছর, আমরা দেখুন প্রথমত মোবাইল টিভি 2 বছরের নিচে বাচ্চাদেরকে একদমই রেকমেন্ড করা হয় না। 2 বছরের পর থেকে আপনারা দিতে পারেন, বাট খুব ইনফরমেটিভ কন্টেন্ট, মানে যেগুলোতে ও শিখতে পারবে উইথ প্যারেন্টাল গাইডলাইন্স, ম্যাক্স টু ম্যাক্স 1 আওয়ার। আমি বলবো 3-4 বছরের পর থেকে মোবাইল টিভি দিতে, বা না দিতে পারলে খুবই ভালো। কেন, ওটা লাভের লাভ কিছু হয় না, কিন্তু ভেতরে ক্ষতি করে। তো অনেক বাচ্চারা যেমন স্ক্রিন অ্যাডিক্টেড, তাদের ঘুম প্রবলেম হবেই হবে। 2 নম্বর হচ্ছে যে যারা চকলেট বা ক্যাফেনেটেড প্রোডাক্ট খায় তাদেরও কিন্তু প্রবলেম। বাচ্চারা প্রচুর চকলেট যদি খেয়ে নেয়, বিকেল 4টের পরে ধরুন চকলেট খাওয়ার বেশি খায়, তাহলে কিন্তু ওখানেও ক্যাফেন আছে। মানে এটা হচ্ছে যে আপনি বিকেল রাত 8টার সময় কফি খাচ্ছেন, ব্ল্যাক কফি, তাই এক্সপেক্ট করছেন 10টার সময় ঘুমাবেন, হবে না। সেটা একটা জিনিস। আর ঘুমের সময় হচ্ছে যে লাইটগুলো যেন ডিম থাকে, ঘুমের একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। ঠিক আছে, পাশের বাড়িতে ক্যাচম্যাচে করছে, অ্যাম্বিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ঘুমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যালি টায়ার্ড হওয়া। আচ্ছা, কিন্তু সেটা একদম ছোট বাচ্চাটা কিভাবে হবে? একদম ছোট বাচ্চা হচ্ছে যে সদ্যজাত বাচ্চারা এমনি নরমাল নিউবর্ন কি 16 থেকে 18 ঘন্টা এমনি। হ্যাঁ, কিন্তু অনেক বাবা মা তো বলেন যে তারা রাতে ঘুমোচ্ছে না, দিনে ঘুমোচ্ছে। দেখো, এই রাতে ঘুমানো দিনে ঘুমানোর হচ্ছে নিউবর্ন পিরিয়ড, মানে প্রথম 1.5 মাসে হয়। এই পিছনে একটা খুব সুন্দর সায়েন্স আছে। ঠিক আছে, যখন দেখবেন, খেয়াল করে দেখবেন, বাচ্চাকে যদি রকিং মোশন করা বাচ্চারা ঘুমিয়ে পড়ে। একদম। তো যখন মায়ের পেটে বাচ্চা ছিল, বাচ্চা জলের মধ্যে ছিল, জলের মধ্যে দুলুনি খেত, তো মা যখন সকালে হাঁটাচলা করে তখন ওই দুলুনিটা খায়, তখন বাচ্চারা শান্ত হয়ে থাকে। আর যখন মা রাত্রিবেলা ঘুমোয় তখন কিন্তু দুলুনিটা পায় না, তখন নড়তে শুরু করে। ওই জন্য দেখবেন বাচ্চারা পেটে থাকতে কিক কিন্তু রাত্রিবেলাই মারে। বাট এই অভ্যেসটা জন্মের পরেও থেকে যায়। ঠিক আছে, এটা 1-1.5 মাস থাকে, এটা নর্মাল। এটা ব্রেক করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে টেকনিকটা বলে বাবা আমার একটু স্বস্তি পাবে। প্রথম হচ্ছে 2-3 সপ্তাহ কিচ্ছু হবে না, ও 16 থেকে 18 ঘন্টা ঘুমোবে, রাত্রে সকালে ঘুমোবে, রাত্রে জেগে থাকবে। টেকনিক হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই, মানে আমাদের যখন সূর্য আলো আসছে তখন জানলাগুলো দরজাগুলো খুলে রাখা। আচ্ছা, এই যে বলতো না আগে সূর্যের আলোটা, এই যে আগেকার দিনে মানুষটা বলতো না যে রোদে রাখলে বাচ্চাদের ভালো হয়, সকাল সকাল রোদে রাখ, ওরকম ভাবে, তাহলে জন্ডিস হয়তো কম হবে। জন্ডিস হয়তো খুব একটা কমে না, কিন্তু এইটাতে একটা লাভ হয়, সেটা হচ্ছে যে এই স্লিপ সাইকেলটা বেটার হয়। আর ভিটামিন ডিও তো পায় রোদ থেকে, ভিটামিন ডিও ওরকম ভাবে পায়। তো স্লিপ সাইকেল ব্রেক করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছে তারা এসি অ্যাপার্টমেন্টের মধ্যে আছে, লাইট দিন আলো কিছু নেই, তাতে কনফিউশন হয়। ইভেন বড়দের একটা ডিসঅর্ডার আছে, তার নাম হচ্ছে স্যাড সিজনাল অ্যাফেক্ট ডিসঅর্ডার। মানে হচ্ছে ধরো স্পেশালি যারা এই যারা আমাদের যারা এডিটার যারা আছে, সারাক্ষণ রাত্রিবেলা কাজ করে থাকে, ঠিক আছে, এরা দিন রাত্রির যদি কনফিউজ থাকে না, ওদের স্লিপ কিন্তু হ্যাম্পার্ড হয়ে যাবে। ওই জন্য সকালের দিকে বাচ্চাদের জন্য, হ্যাঁ সবাই সকালের দিকে ওই লাইটটা করা, ঘুম থেকে উঠেই না বাইরে নিয়ে যাওয়া সবচেয়ে ভালো। ওই যে আমি বললাম সকালে বলে প্রথমে অ্যাডভাইস দিলাম না, সকালে ঘুম থেকে উঠে ছাদে হাঁটাতে নিয়ে যান, তাহলে বাজারে যান, তাহলে একটা বুঝতে পারবে, ঘুমেরও একটা সাইকেল তৈরি হবে। আর খেলাধুলো যতটা ভালো করতে পারে তত ভালো। আরেকটা হচ্ছে টামি টাইম, খুব ইম্পর্টেন্ট। আমরা 2 সপ্তাহ পর থেকে বাচ্চা থেকে টামি টাইম জিনিসটা কি, বাচ্চাকে উপর করে রাখা, পেটের দিক করে, মানে ওটা কিন্তু নিউবর্নের এক্সারসাইজ বলতে পারেন। এই যে বলছে ছোট বাচ্চারা কি এক্সারসাইজ করবে, সেটা হচ্ছে টামি টাইম হচ্ছে যে এক ফর্ম অফ প্ল্যাঙ্ক এক্সারসাইজ। এটা খাওয়া দাওয়ার 20 মিনিট পরে জেগে থাকা অবস্থায় বাচ্চাকে উপর করে রাখবেন, ওটা বাচ্চারা এনজয় করে। ঠিক আছে, টামি টাইম অনেক খাবার তুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, বললাম খাওয়ার 20 মিনিট পরে আচ্ছা উপর করে রাখা, জেগে থাকা অবস্থায়। যে টামি টাইম এক্সারসাইজ করলে অনেক লাভ হয়, যেমন গ্যাস রিলিজ হয়, বাচ্চারা একটু টায়ার্ড হয়, বাচ্চারা ঘুমটাও ভালো আসে ওরকম ভাবে। ঠিক আছে, আর একটা মায়েদের অভিযোগের থেকেও বড় সমস্যা হচ্ছে বাচ্চারা হাতের সামনে যা পায় সেটাই মুখে ঢুকিয়ে দেয়, একটু বড় বাচ্চারা, এবং কামড়াতে থাকে। সেখান থেকে তো একটা বড় সমস্যা তৈরি হতে পারে। 3টে জিনিসই আলাদা। বাচ্চারা মুখে দেয়, কামড়ায়, প্রত্যেক কটা এই যে আলাদা আলাদা বিহেভিয়ার।
প্রথমত হচ্ছে 4 মাস হয়ে গেলেই বাচ্চাটা হচ্ছে একটা মাউথিং ফেস চলে আসে, মানে যে কোনো জিনিস হচ্ছে নিয়েই ধরবে। ধরুন এই মাইকটা ওকে দেওয়া হলো বা জোর দিলে, এটা 4 মাসের পর থেকে হয়। এটা হচ্ছে নর্মাল ডেভেলপমেন্টের পার্ট। মানে বাচ্চাদের হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন তৈরি হচ্ছে, মানে হাত দিয়ে ধরে খাবারটা এখানে নিতে হয়, প্রিপারেশন হচ্ছে। মানে 4 মাসের পর থেকে যখন বাচ্চা সব জিনিস মুখে নিচ্ছে, ওটাকে আটকাবেন না, কারণ ওটা হচ্ছে খাওয়ার জন্য রেডিনেস হচ্ছে। আচ্ছা, যে বাচ্চারা যে খাবে করবে, এই যে বাচ্চারা কোঅর্ডিনেশন, আমরা একটা ক্রাইটেরিয়া আছে যে এই যে কমপ্লিমেন্টারি সলিড ফুড কবে থেকে শুরু করব, এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া, যেমন বাচ্চারা ঘাড় শক্ত হবে, বাচ্চাদের কোমর বা বাচ্চারা বসতে পারে, আর বাচ্চাদের হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন যেন ডেভেলপ হয়। তো এই 4 মাস পর থেকে যে কোনো জিনিস মুখে দেওয়া, এগুলো একটা নর্মাল বিহেভিয়ার। মানে ওরা না মুখে দিয়ে এক্সপ্লোর করতে চায়, আচ্ছা, এটা বটল, এটা এক্সপ্লোর করতে চায়। এটা এই প্রথম 1-1.5 বছর এটা নর্মাল, সব জিনিস মুখে দেওয়া একটু। কিন্তু এটা থেকে বিপদও তো হতে পারে। বড় ছোট বাচ্চাদের কতটা হবে, ও হাতে কাছে কত গ্র্যাব করতে পারবে। বেসিক্যালি প্রিন্সেস গ্রাস মানে এই ছোট জিনিস, এই যে ধরা, এটা 1 বছর আগে আসে না। মানে একটা মটরের দানা যে ধরছে, এটা 1 বছর আগে হয় না। তো 1 বছর নিচে বাচ্চারা ওখানে কি করতে পারবে, বড় বড় জিনিসই ধরতে পারবে, দুটো হাত দিয়ে ধরবে। ইউজুয়ালি 4 মাস থেকে দুটো হাত দিয়ে ধরে, এক হাতে ধরতে ইউজুয়ালি 1 বছরের আগে পারে না, 9 মাসের আগে পারে না। আর ছোট্ট জিনিস ধরতে এগুলো 1 বছরের পরেই পারে, ঠিক আছে। এবার 2 বছরের পরে যদি সব বাচ্চা জিনিস মুখে দিচ্ছে, সেটা অ্যাবনর্মাল। 2 বছরের পরে অনেক বাচ্চা দেখবেন যে মাটি খায়, পেন্সিলের শীষ খাচ্ছে, দেওয়াল চাটছে, এটা কিন্তু ডাক্তারি ভাষায় আমরা পাইকা বলি, PICA। এটা একটা আয়রন ডেফিসিয়েন্সির লক্ষণ। আচ্ছা, মানে এই সমস্যাটা কাটানো যাবে কি করে? এই সমস্যাটা হচ্ছে শরীরে যদি লোহা বা আয়রন যদি কম থাকে, এর জন্য হচ্ছে আমরা আয়রন থেরাপি দিই বা আয়রন রিচ ডায়েট, যেমন মাছ, মাংস, ডিম, গ্রিন লিফি ভেজিটেবলস, এইগুলো খাবারের মধ্যে অ্যাড করতে বলি, প্লাস আয়রন সাপ্লিমেন্টেশন করি, তাতে কিন্তু ঠিক হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে 3-4 বছরে, যেটা আপনি বলছিলেন না যে এটা গলায় আটকে যাবে, ভুগে যাবে, 3-4 বছরের বয়সে বাচ্চাদের না একটা অদ্ভুত বিহেভিয়ার হয়, সমস্ত ফুটোগুলোকে এক্সপ্লোর করার। মানে জিনিসপত্র নেবে, নাকেতে ঢোকাবে, মুখে ঢোকাবে, কানে ঢোকাবে, বা এটা খেয়ে দেখি, মানে আউট অফ ওদের জ্ঞান আছে কিন্তু একটা এক্সপ্লোর করবে, যে মানে রিমোটের কভার খুলে নাকে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইগুলো বাচ্চাদের থাকে, এগুলো খেয়াল রাখতে হয়। অনেক সময় এরকম ভাবে আমাদের কাছে আসে যে ডাক্তার ওর না নাক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে, দেখুন তো, পুরো নাকের সামনে গেলাম, পচা গন্ধ, মানে একদম মানে কি বলবো, মানে মাংস পচা বা ডাস্টবিনে পচা গন্ধ। এগুলো ফরেন বডি হয়, কখনো হয়তো বাচ্চা নাকে ঢুকিয়েছিল, মুড়ি ঢুকিয়েছে, সেগুলোকে বার করতে হয়। ভয়ের কারণ হচ্ছে বাটন ব্যাটারি, যেগুলো এই একটা হয় না গোল রঙের যে ব্যাটারি যেগুলো আছে, সেইগুলো যদি বাচ্চারা খেয়ে নেয়, গিলে নেয়, এইগুলো টিপিক্যাল না 3-4 বছরের বয়সে বাচ্চারা এই বদমাইশিগুলো করে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটা খুব ডেঞ্জারাস। ওই সময় অদ্ভুত ভাবে মানে কিছু জিনিস খেয়ে দেখি, এটা খাওয়া যায় কিনা, কয়েন আছে কিনা, এটা আউট অফ কিউরিওসিটি বা কানের মধ্যে ঢুকিয়ে দেখি। মানে আমি বলি এই সময় ফুটো এক্সপ্লোর করে বসে বসে, এখানে একটু হাত ঢুকিয়ে দেখি, এখানে কানে এটা করে দেখি, এই জিনিসগুলো থাকে। এই এজটা খুব কনসিয়াস থাকতে, কারণ ওই সময় না ধরতে পারে, যেটা আপনি বলছিলেন না 1 বছরের নিচে বাচ্চারা কিছু মুখে দিতে পারে না, বড় কিছু দিয়ে গলা আটকাবে। 3-4 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব মুশকিল, আর ওইটা খুব চ্যালেঞ্জিং হয়, কারণ এই সব জিনিসগুলো ঘটে হচ্ছে রাত্রিবেলা। আর যখন আমাদের ENT ডাক্তার বা কারো পাওয়া যায় না, তখন আমাদের হসপিটালেই পাঠাতে হয়। আর ডিফিকাল্ট না, রাত 10টা-11টার সময়, 12টার সময় যদি কেউ বাটন ব্যাটারি নিয়ে নিয়েছে, তখন ম্যান পাওয়ার অ্যারেঞ্জ করা খুব মুশকিল হয় একদম, এবং পরিস্থিতিটা অনেকটাই জটিল হয়ে যায়। 9-10টার সময় হচ্ছে বাড়িতে লোক যাবে, বেরোবে, তারা একটু গ্রামে গঞ্জে, বা আমি যেরকম পেরিফেরিতে থাকি, 24 ঘন্টা ENT ডাক্তার পাওয়া যায় না, কলকাতায় পাঠাতে হয়, মেডিকেল কলেজে পাঠাতে হয়, তারা হয়তো 1-2 ঘন্টার টাইম চলে যায়। এই একটা বড় সমস্যা, ওই জায়গাটা একটা বড় সমস্যা হতে পারে। একদম। স্যার, এবার কিছু র‍্যাপিড ফায়ার আছে। ওকে, র‍্যাপিড ফায়ার। বাচ্চাদের স্নান কোন জলে করাতে হবে, ঠান্ডা নাকি গরম? হালকা গরম জলে। আচ্ছা, দুধ কিভাবে খাওয়ানো উচিত, চামচ বাটি দিয়ে নাকি ফিডিং বোতলে? যদি ব্রেস্ট ফিডিং করাতে চান তাহলে চামচ বাটি দিয়ে, নালে নিপিল কনফিউশন হবে, ঠিক আছে। আর যদি যারা বাচ্চারা একদমই ব্রেস্ট ফিডিং করে না, তাদেরকে বটল দেওয়া যেতে পারে উইথ প্রপার স্টেরিলাইজেশন। আচ্ছা, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে গোটা ফল দেওয়া উচিত নাকি ফলের রস? ফলের রস 1 বছর নিচে বাচ্চাদেরকে দিতেই নেই, কারণ 1 বছর নিচে বাচ্চাদের যখন আমরা ফলের রস দিচ্ছি, তো ফলের রসের মধ্যে শুধু জাস্ট সুগার ছাড়া আর কিছুই নেই। ইনফ্যাক্ট যে কোনো এজের গ্রুপের মধ্যে যেখানে পসিবল অ্যাজ আ হোল গোটা ফ্রুট দিতে। এবার কিছু কিছু ফল আছে যেগুলো কখনোই দেওয়া যায় না, যেমন হচ্ছে যে মুসাম্বি লেবুর স্পষ্ট বাচ্চাদের রস করে খাওয়াতে, ডাবের জল রস করেই খাওয়াতে হবে, বাট অ্যাজ আ হোল ফ্রুট দেওয়াটাই হচ্ছে বেটার সবসময়। আচ্ছা স্যার, আইসক্রিম নাকি চকলেট? কোনোটাই না।
তাও বাচ্চারা যদি চায় খেতে, তাহলে হোমমেড আইসক্রিম কিছু রেসিপি আছে, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, মানে যেগুলো ন্যাচারাল সুগার দিয়ে তৈরি করা হয় সেগুলো বাচ্চাদের দেওয়া যেতে পারে। যে সমস্ত ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে বা কিন্ডার গার্ডেন স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে বাবা মায়েরা হোমমেড স্ন্যাক্স দেবেন না টিফিনে ফল দেবেন? দুটোই দেওয়া যেতে পারে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনার বাবা মায়েদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান শেষে টিপস কি থাকবে? পেরেন্টিং জার্নি খুব কঠিন, প্রত্যেক কটা স্টেজ আলাদা। জন্মের পরপর একরকম স্টেজ, যখন বলতে পারতো না, যখন কথা বলতে পারবে 1 থেকে 4 বছরে, রাগ জেদ দেখাবে, ঠিক আছে? তো এই পেরেন্টিং জার্নিটাকে এনজয় করুন, ঠিক আছে? আর যত সম্ভব বাচ্চাদের সাথে টাইম দিন, কেন এই টাইমগুলো কখনো ফিরে আসবে না। এই সময় যদি আপনি জিনিসপত্র আউটসোর্স করে দেন, মানে অন্য কারোর দায়িত্বে রেখে দেন, আমি তো প্রায় দেখি যে বাবা মারা হচ্ছে যে দাদু দিদার ভরসাই পুরোটা রেখে দিচ্ছে, নাহলে আয়ার ভরসা রেখে দিচ্ছে, অনেকে বাধ্য হন মানে কর্মসূত্রের জন্য, পরিস্থিতির জন্য। বাট চেষ্টা করুন অ্যাটলিস্ট 1-2 ঘন্টা হলেও বাচ্চার সাথে ফুল ফ্লেজেড টাইম দিন, মানে মোবাইল টিভি পুরোপুরি দূরে রেখে কোয়ালিটি টাইম 1 ঘন্টা একটা বাচ্চার জন্য। একটা মানে এক বাবা মা না দেওয়ার কিছু নেই, এই টাইমগুলো ফিরে পাবেন না। বাচ্চা যখন বড় হয়ে যাবে, এই ছোটবেলার স্মৃতি যেগুলো অল্প অল্প করে করেছেন সেইগুলোই মনে রাখবে। আজ আপনি বাচ্চাকে যদি অবহেলা করেন, ওকে টাইম না দেন, ওকে না দেখেন, বড় হলে কিন্তু আপনাকেও দেখবে না। থ্যাংক ইউ। খুব সুন্দর বললেন স্যার। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকে খুদের সদস্যদের কিভাবে ভালো রাখা যাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হলো। স্যার প্রত্যেকটা বিষয় ধরে ধরে বাবা মায়েদের সাধারণত যা যা বিষয় সমস্যা থাকে এবং প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করলেন। স্যার কথা দিয়েছেন আবার বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আমরা একটা পডকাস্ট নতুনভাবে শ্যুট করব। এর পাশাপাশি আপনাদের সবাইকে বলে রাখি, আপনাদের বাচ্চাদের যদি কোনো রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয় অবশ্যই আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য টিম অ্যাক্সলেপিয়ার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সকলে ভালো থাকুন, আপনার খুদের সদস্যকে আপনার মনের মতো করে খুব সুন্দরভাবে বড় করে তুলুন। সকলে ভালো থাকুন, আবার দেখা হবে পরের একটা এপিসোডে। নমস্কার। নমস্কার।